আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অনলাইন ক্লাসে আমি আছি মনিরুল আলম ভূঁইয়া, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকে কোর্স ডিটেলে আমরা যাব চ্যাপ্টার টু। চ্যাপ্টার টুতে লেকচার নাম্বার হলো 7। এ পর্যন্ত 7টা লেকচার আমাদের, 6টা লেকচার হয়ে গেছে। আজকে সপ্তম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3। অধ্যায় 3তে চ্যাপ্টার 2 লেখা হয়েছে 3। চ্যাপ্টার 3তে আমরা এইচভিডিসি নিয়ে আলোচনা করব। এইচভিডিসি অর্থাৎ হাই ভোল্টেজ ডিসি। এইচভিডিসি আসলে কি? বিশাল পরিমাণ বিদ্যুৎকে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি, তাহলে এসির পরিবর্তে যদি উচ্চ চাপের ভোল্টেজকে অর্থাৎ হাই ভোল্টেজ ডিসিকে যদি পাঠানো হয়, তাহলে তাকে বলা হচ্ছে হাই ভোল্টেজ ডিসি। অর্থাৎ হাই ভোল্টেজ ডিসি ডাইরেক্ট কারেন্ট পাওয়ার সিস্টেমস ইউজ ডিসি ফর ট্রান্সমিশন অফ বাল্ক পাওয়ার, হিউজ পাওয়ার ওভার লং ডিস্টেন্স। দূরবর্তী প্রান্তে এইচবি হাই ডিসি পাওয়ার সিস্টেমটাকে যে ইউজ করে যে ট্রান্সমিশন করা হয় তাকে বলা হচ্ছে এইচবিডিসি। লং ডিস্টেন্স পাওয়ার ট্রান্সমিশনে এইচবিডিসি লাইন less expensive and losses are less compared to এসি ট্রান্সমিশন। অর্থাৎ এসির তুলনায় এইচবিডিসিতে লসগুলা কম হয় এবং কম এক্সপেন্সিভ। It interconnects the networks that have different frequencies and characteristics. এটা বিভিন্ন ফ্রিকোয়েন্সির এবং বিভিন্ন বৈশিষ্ট্যের নেটওয়ার্কের সময়কে এটা ইন্টারকানেক্ট করে, আন্তঃসংযোগ করে। তাহলে বর্তমানে এইচবিডিসিটা আমাদের জন্য একটা সুবিধা সম্পন্ন একটা সিস্টেম, যেটা আমরা প্রথমে দেখলাম যে লেস এক্সপেন্সিভ এবং লেস লসেস কম্পেয়ার টু ট্রান্সমিশন। এটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ক্যারেক্টারিস্টিক্সের নেটওয়ার্কে ইন্টারকানেক্ট করে। এখন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এইচবিডিসি সিস্টেম। এইচবিডিসি সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যদি আমরা অঙ্কন করি, তাহলে যদি আমরা এটাকে দেখি, তাহলে 11 কেবি ভোল্টেজ উৎপন্ন করছে। 11 কেবি ভোল্টেজ তো আমাদের পাওয়ার জেনারেশনে উৎপন্ন হয়, তাই না? এবং ট্রান্সফরমারের সাহায্যে এটাকে আমরা স্টেপ আপ করতেছি। ট্রান্সফরমারের সাহায্যে আমরা স্টেপ আপ করে, মানে এখানে স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে এটাকে আমরা স্টেপ আপ করতেছি। স্টেপ আপ করে রেকটিফায়ার এই যে এটুক, শুধু এটুক হলো ডিসি সিস্টেম। রেকটিফায়ারের সাপেক্ষে এটাকে এসিকে ডিসি করা হচ্ছে, এসিকে ডিসি করে ডিসি ট্রান্সমিশন করা হচ্ছে। এবং ডিসি ট্রান্সমিট করা হওয়ার পরে আমরা যেখানে গিয়ে এটাকে ফিট করব ওই সাবস্টেশনে, এটা থাইরয়েড কনভার্টার দিয়ে সে ডিসিকে আবার এসি করা হবে। তারপরে এটাকে ভোল্টেজ স্টেপ ডাউন করা হবে, যেটা গ্রাহকের পছন্দসই ভোল্টেজ অনুসারে তাকে সাপ্লাই দেওয়া হবে। তার মানে আমি দেখা যাচ্ছে যে জেনারেশনটা হচ্ছে কিন্তু ঠিকই এসিতে 11 কেবি, যেটা আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে জেনারেশন করতেছে। এটাকে আমরা কি করব, ওই এসির মতোই স্টেপ আপ করে শুধু মাঝখানের যে ট্রান্সমিশন সিস্টেমটা এটাকে আমরা ডিসি করব। সবাইকে সবার সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাকে সালাম দিতেছো, আমি সবারটা একসাথে নিয়ে নিলাম আর কি। তো এখানে ডিসি ট্রান্সমিশন করার পরে থাইরয়েডট্রন কনভার্টার সাহায্যে এটাকে ডিসিকে এসি করা হচ্ছে। এটা হলো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আর এর লেআউট,
লেআউট এটুক শুধু হইতেছে ডিসি, এটুক হইতেছে ডিসি। আর এইটা হলো এসি, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক, অর্থাৎ 11 কেবি। তারপর এটাকে ট্রান্সফরমারের সাহায্যে এটাকে আমরা আপ করতেছি, আপ করে এটা কনভার্টার দিয়ে ওভারহেড লাইন দিয়ে, হ্যাঁ, ওভারহেড লাইন দিয়ে তারপরে এখানে যাওয়ার পর আবার এটাকে রেকটিফায়ার দিয়ে এটাকে ডিসি করে ফেলতেছি। ডিসি করে রেকটিফায়ারে এটাকে এসিকে ডিসি করছি, ডিসিকে আবার এসি করবো, এসি করে ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে, ট্রান্সফরমার ডাউন করে এটা আমরা ডিস্ট্রিবিউশন করব। এই হলো মোটামুটি বেসিক একটা কথা, এই হলো একটা বেসিক কথা যেটা এইচভিডিসিতে তোমার পাওয়ারটা কিভাবে ট্রান্সমিশন করে সেটা। তো বাংলাদেশে 400 কেবি পর্যন্ত ডিসি পরিমাণ সম্ভব হচ্ছে আর কি এইচভিডিসি, কারণ এটা ডিস্টরশন নাই এটাতে এবং জামালা মুক্ত, যেহেতু ফ্রিকোয়েন্সি নাই, ক্যাপাসিটর কোনো তোমার কোনো ক্যাপাসিটর কোনো ব্যবহার নাই, সেই জন্য এখানে ডিস্টরশন এবং চার্জিং কারেন্টের যে ইফেক্টটা এটা নাই। এই জন্য এটা সাউন্ডলেস এবং জামালা মুক্ত একটা সিস্টেম। তাহলে আমরা এইচভিডিসিতে আমি দেখলাম যে জেনারেটর গুলাতে 11 কেবি উৎপন্ন করতেছে, তারপরে এটাকে স্টেপ আপ করতেছে, স্টেপ আপ করে রেকটিফায়ার এবং কনভার্টার দিয়ে, মানে সাবস্টেশন দুটো, অর্থাৎ এই যে মার্কারি আর্ক, এই যে মার্কারি আর্ক রেকটিফায়ার, এটা কিন্তু একটা সাবস্টেশন, এই একটা সাবস্টেশন, এটা জাস্ট ব্লক দিয়ে দেখানো হয়েছে আর কি, তোমার বই এটা ব্লক আকারে আছে। রেকটিফায়ার থাইরিস্টর বা থাইরেটন, মার্কারি আর্ক রেকটিফায়ার বা থাইরেটন। রেকটিফায়ার কাজ এসিকে ডিসি করে, আর থাইরিস্টর ডিসিকে এসি বা কনভার্টার। এটা করে চেঞ্জ করে পরে আবার এটাকে গ্রাহকের পছন্দ মতো নিয়ে আমরা 33 বা 11 বা 0.4 কেবি করে আমরা কনজিউমারকে দিচ্ছি। এই হলো মোটামুটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এইচভিডিসি সিস্টেম এবং লেআউট, সাবস্টেশন লেআউটটা। তো আশা করি মোটামুটি তোমার যদি পরীক্ষা আসে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আসে, তাহলে সবাই এটা করতে পারবে, এখানে ভুল হওয়ার কিছু নেই। আমরা পঞ্চম পর্বে এবং ষষ্ঠ পর্বেতে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে আসছি, ওখানে এসিটা পড়ে আসছি। এখানে মাঝখানের যেই প্রাইমারি ট্রান্সমিশন সেকেন্ডারি ট্রান্সমিশন ছিল এসিতে, এটা ওই জায়গাতে এখন শুধু চেঞ্জের কি হবে, রেকটিফায়ার এবং কনভার্টার বা থাইরোটনটা দিয়ে এটা করে ফেলতে হবে। এবার পরের টপিকে আমরা যদি দেখি এইচভিডিসি তার ট্রান্সমিশনে কি কি সুবিধা আছে। এইচভিডিসি ট্রান্সমিশনের সুবিধা অনেক। এটা আমি ইংলিশে লেখার কারণ হলো, ইংলিশে বাংলাগুলোকে যদি তুমি ইংলিশগুলো পড়ো বা দেখবে যে বাংলাগুলো সহজে তুমি অনুমান করতে পারছো, অনুমান আর কি করা যাবে, সমস্যা নেই। কারণ এই ডিসি সুবিধা হলো তোমার এখানে যেহেতু ডিসিতে তোমার কম তার লাগতেছে, এসিতে 3টা লাগবে, ডিসিতে লাগবে তোমার 2টা তার। তাই এদিকে কি লেস নাম্বার অফ কন্ডাক্টর এন্ড ইনসুলেটর, ইনসুলেটর কম লাগবে, তাহলে কি কস্ট অফ দ্য ওভারঅল সিস্টেম, অর্থাৎ রিডিউসিং কস্ট, কস্ট কমে যাচ্ছে। এসিতে, এসিতে ওটা ডিসিতে তোমার কস্ট কমে যাচ্ছে। তারপর ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, পাওয়ার ফ্যাক্টর সব, কোনো সার্জ ভোল্টেজ কোনো সমস্যা নাই, স্কিন ইফেক্ট নাই, তারপর তোমার ইনসুলেশনের পরিমাণ কম লাগবে, চার্জিং কারেক্ট নাই। মানে আমি এগুলো এভারেজ বলে যাচ্ছি, তারপর পরে পরে বুঝাবো। তারপর আমরা জানি যে করোনা লস থাকবে, তারপরে তোমার করোনা লস থাকবে, তারপরে তোমার ফ্রিকুয়েন্সির কারণে পার্শ্ববর্তী যে কমিউনিকেশন লাইন যায় পাওয়ার লাইনের সাথে, এগুলো ইন্টারফারেন্সগুলো কম ঘটবে। তারপরে তোমার ভোল্টেজ রেগুলেশনটা যেটা আছে এটা তোমার উন্নত হবে, মানে ভালো পাওয়া যাবে, কম পাওয়া যাবে আর কি, দক্ষতা ভালো। আর রেগুলেশন হলো দক্ষতা বেশি, রেগুলেশন হলো কম হলে ভালো, তোমরা জানো। তারপর দীর্ঘ ট্রান্সমিশনে কোনো স্টেবিলাইজার প্রয়োজন পড়ে না। এইগুলো মোটামুটি হলো ডিসির ক্ষেত্রে আমরা বুঝি যে না, এই সুবিধাগুলো ডিসিতে পাওয়া যাচ্ছে, এইচভিডিসিতে। তাহলে এখানে আমি দেখতেছি লেজার নাম্বার অফ কন্ডাক্টরস এন্ড ইনসুলেটর, ইট রিকোয়ার্স লেস ফেস টু ফেস এন্ড গ্রাউন্ড টু গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অর্থাৎ ফেস থেকে ফেস এবং গ্রাউন্ড থেকে গ্রাউন্ডের ক্ষেত্রে ক্লিয়ারেন্সটা কম মানে গ্যাপ বা স্পেসিং কম রাখা যায়, কম রাখা লাগে। দ্যাট লেস টাওয়ারগুলো তোমার কি চিপ। এইচভিডিসির একটা মজার ব্যাপার হলো ট্রান্সমিশনের ক্ষেত্রে যে টাওয়ারগুলো, এগুলো কম চিপার, কস্টলি, কম কস্টলি। তারপরে এখন করোনা ইফেক্ট নাই, তারপরে তোমার এখানে স্কিন ইফেক্ট থাকবে না, হ্যাঁ, পাওয়ার লস রিডিউসড, এখানে পাওয়ার লস কম। তারপরে তোমার এখানে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা তার ব্যবহার করা হয়, তারপরে এখানে তোমার কোনো ফল যদি হয় তাহলে অন্য একটা দিয়ে সেই সাইটকে চালু রাখতে পারবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যেহেতু না, এখানে স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট এখানে ঘটবে না, ঠিক আছে। তারপরে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার কম্বিনেশন করবে না সে। একুরেট এবং লসলেস পাওয়ার ফ্লো থ্রু ডিসি লিঙ্ক, এবং একুরেট এবং কোনো লসবিহীন পাওয়ার তার ভিতরে প্রবেশ করতে পারবে। আমরা এসি এবং ডিসি যে সুবিধাগুলো পড়ে আসছি আগামী গত সেমিস্টারে টিটিতে,
আবার ন্যাচারালি আমরা যেগুলো জানি ওই এসি ডিসিটাই এসবিডিসির মতোই। ডিসির যে সুবিধাটা এটা এসবিডিসির হাই ভোল্টেজ ডিসি, এটা একই কাছাকাছি। তো সো তুমি যদি ওইটা পারো, ওটা বোঝো, তাহলে আশা করি তুমি এটাও তৈরি করতে পারবা। এবার যদি আমি ডিসঅ্যাডভান্টেজ গুলো বলি, যে এসবিডিসির সুবিধা তো বললাম, এখানে অসুবিধা কি হতে পারে? অসুবিধা তোমার কি হতে পারে? এই যে বললাম কনভার্টার সাবস্টেশন গুলো তোমার রিসিভিং এন্ডে এবং সেন্ডিং এন্ডে দূরে সাবস্টেশন বসাইতে হয়, এগুলো কিন্তু অনেক কস্টলি। কোনগুলো আমি যদি বেঁকে যাই, এই যে একটা সাবস্টেশন, এখানে এই যে সাবস্টেশন, এই যে একটা সাবস্টেশন, এই যে এখানে, এগুলা খুব কস্টলি সাবস্টেশন, ঠিক আছে? এগুলা বসাতে গেলে তোমার আহ, অনেক টা- অনেক কস্টলি আর কি এগুলা। এই জন্য এই যে একটা সাবস্টেশন, এই একটা সাবস্টেশন, মানে কনভার্টিং সাবস্টেশন গুলো অনেক কস্টলি, যেটা এসিতে নাই আর কি। এটা একটা মেন অসুবিধা। ইনভার্টার আর রেক্টিফায়ার টার্মিনাল জেনারেটর হারমোনিক্স। হারমোনিক্স আমি গত ইয়াতে হারমোনিক্স নিয়ে আলোচনা করছিলাম, এর জন্য যে হারমোনিক্স শব্দটা আমাদের আগামীতে আসবে তাই। হারমোনিক্সটা হলো তোমার ওই যে সাইনেবের পূর্ণ বিকৃতি, ওয়ান মানে ফান্ডামেন্টাল, টু ইভেন, থ্রি অড, ফোর ইভেন, ফিফ হারমোনিক্স, অড, এভাবে তোমার জোর বেজোর গুলা হারমোনিক্স গুলা ফ্রিকোয়েন্সির গুণিতক আর কি। ওয়ান এফ, টু এফ, থ্রি এফ, ফোর এফ, ফাইভ এফ, মানে গুণিতক করে সেভেন এফ পর্যন্ত যে হারমোনিক্স গুলো ফ্রিকোয়েন্সির কারণে হয়, এগুলো তোমার সাইনে পূর্ণাঙ্গ যে সাইন অফটা বা পূর্ণ যে ভোল্টেজটা কারেন্টটা থাকবে তার মানকে সে কমায় ফেলবে বা বিকৃত করে ফেলবে, যেটা ডিসিতে সমস্যাটা, এসিতে এটা নাই। এটা কমায় ফেলবে, এটা এটার অসুবিধা। এবং এটা কমানোর জন্য কি করতে হবে? তোমার একটা ফিল্টার ব্যবহার করতে হবে, যে ফিল্টারটা তোমার এক্সপেন্সিভ। তারপরে আছে ইফ এ ফল্ট অকার্স ইন এসি সাবস্টেশন, যদি কোনো ইন কোনো ফল্ট যদি ইফ এ ফল্ট অকার্স ইন দ্য এসি সাবস্টেশন, যদি এসি সাবস্টেশনের কোনো ফল্ট হয়, পাওয়ার ফেলিয়ার অফ দ্য এসবিডিসি সাবস্টেশন প্লেসড নিয়ার টু বি, অর্থাৎ এইচডিসি সাবস্টেশনটাকে ওই ফল্টের পাশে এখানে এটাকে প্লেসড করতে হবে আর কি। ওই ফল্ট ইট মে রেজাল্ট ইন পাওয়ার ফেলিয়ার এসবিটা, যদি এসিতে কোনো ফল্ট হয় কোনো সাবস্টেশনে, নিকটবর্তী যদি কোনো ডিসি সাবস্টেশন থাকে, ওইটার উপর এটা ইফেক্ট পড়বে। কনভার্টার ইউজড ইন কনভার্টার সাবস্টেশন, 3 নম্বরটা যদি আমি আরেকটু বুঝিয়ে যদি বলি, এটা কেন পড়বে? ওই যে তোমার এসি জেনারেটর আমরা দিয়ে তো আমরা এসি এলিমেন্টকে উৎপন্ন করতেছি, ওখানে যদি কোনো ফল্ট হয় তাহলে এদিকে এদিকে অবশ্যই ফল্ট করবে, এটা একটা সমস্যা। এই জন্য বলছে কি যে ইফ এ ফল্ট অকার্স, যদি এসি সাবস্টেশনে কোনো ফল্ট হয় তাহলে এটা ওই পাওয়ার ফেলিওরটা কিন্তু ডিসি সাবস্টেশনের উপর ইফেক্ট পড়বে। তবে ইনভার্টার কনভার্টার সামনে লিমিটেড ওভারলোড ক্যাপাসিটি, এরা লিমিটেড ওভারলোড, বেশি আহ, সে লোড নিতে পারে না, অল্প ইয়াতেই সেই নিয়ে রানিং করে। তারপরে তার এখনো কোনো ভালো সার্কিট ব্রেকার, এই যে এসবিডিসি লিঙ্ক করার জন্য ভালো সার্কিট ব্রেকার গুলো অ্যাভেলেবল না। এগুলা তোমার এই যে লেক্সে সার্কিট ব্রেকার আর ইউজড ইন এসবিডি ফর সার্কিট ব্রেকিং হুইচ ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ, ঠিক আছে? এটা কোনো চার্জিং, চেঞ্জিং দ্য ভোল্টেজ লেভেল চেঞ্জ করার জন্য কোনো ট্রান্সফরমার এটাতে ইউজ করা যায় না, ঠিক আছে? এসবিডিসি লিঙ্ক নিজে একটা ভেরি কমপ্লিকেটেড। কনভার্টার সাবস্টেশন গুলো যেটা আছে, রেকটিফায়ার এবং কনভার্টার বা থাইরিস্ট বা থাইরোট্রন, হ্যাঁ, এগুলো আবার হিট লস হয়, এগুলোতে প্রচুর হিট লস হয়। তাহলে এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমরা আহ, চাইলেও এটা ব্যবহার করতে পারতেছি না, আমাদের দেশে এটা আসলে সম্ভব হচ্ছে না, কারণ খুবই কস্টলি। যেমন কনভার্টিং সাবস্টেশন গুলোতে তোমার সাবস্টেশন গুলো যে বসাতে গেলে যে কস্ট হয়, এবং তোমার সার্কিট ব্রেকার গুলো যে এক্সপেন্সিভ, এইসব কারণে তোমার এটার এখনো ওইভাবে বাণিজ্যিকভাবে বা ওয়াইডলি বাংলাদেশে এটা ব্যবহৃত হচ্ছে না। বিদেশে কিন্তু অনেক দেশে এটা খুব স্মুথলি চলতেছে, এসবিটিসি দিয়ে ওরা ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন করে ফেলতেছে, করে পরে ডিস্ট্রিবিউশন করতেছে। আমাদের দেশে এরকম চিন্তা ভাবনা আছে, এটা একটা সময় হয়তো এটাও ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এসবিডিসির সুবিধা অসুবিধা কিন্তু পরীক্ষা আসবে, যে এসবিডিসির সুবিধা গুলা কি হতে পারে। এসবিডিসির তোমার সুবিধা এভাবে লিখতে সুবিধা অসুবিধা এভাবে তোমার আলাদা আলাদা করে লিখতে পারো, অথবা এটাকে তোমার এরকম করে, অর্থাৎ পাশাপাশি করেও লেখা যাচ্ছে। তোমার বই আবার আরেকটা টপিক আছে, একটা হলো এসবিডিসি নিয়ে, আবার আরেকটা আছে তোমার এসি এবং ডিসি ট্রান্সমিশনের পার্থক্য বা সুবিধা অসুবিধা।
তো এসি আমি তাহলে কি করবো, যেহেতু আর্টিকেল দুইটা দেওয়া আছে, একই আর্টিকেল দুইবার দেওয়া আছে, একটা হলো এসবি ডিসি দিয়ে আর একটা শুধু এসি ডিসি দিয়ে। তাহলে আগে তো এসবি ডিসিটা আমি আলাদা করে নিলাম, এবার আমি এসি ট্রান্সমিশন এবং ডিসি ট্রান্সমিশন যেটা টিডি ওয়ানের পড়া, এটা আমি আবার পড়তেছি এখানে। এসি ট্রান্সমিশন বললে আমরা বুঝি এখানে কয়টা লাগবে, তিনটা তার লাগবে, থ্রি। ডিসি বললে আমরা জানি কি এখানে টু, টু কোনটা লাগবে, একটা জেনে গেলাম। স্ক্রিন ইফেক্ট থাকবে, ডিসিতে কোনো যেহেতু ফ্রিকোয়েন্সি নেই স্ক্রিন ইফেক্ট থাকবে না। করোনা লস থাকবে, করোনা লস থাকবে না। স্টেবিলিটি প্রবলেমস, এটা কোনো স্টেবিলিটি প্রবলেম নেই। স্টেবিলিটি প্রবলেম মানে এসিতে পাওয়ারটা স্টেবল না আর কি, ফ্রিকোয়েন্সি আপ ডাউনের কারণে, সেটা ভোল্টেজ আপ ডাউনের কারণে, লোডের আপ ডাউনের কারণে তার স্টেবল হবে না, স্বাভাবিক। আর ডিসি সিস্টেমটা অবশ্যই ফ্রিকোয়েন্সি না, স্টেডি স্টেট, অর্থাৎ এটা স্টেবল থাকবে আর কি। আরও যদি কিছু কিছু কম্পারিজন করি আমরা, কারণ এসিডিসির কম্পারিজন তোমার বইয়ে দেখো, তোমার দেখবা বইয়েতে, তোমার বইয়েতে দেখলে দেখবা যে প্রায় 8-10টার মতো করে এসিমেশন, এটা এসিমেশন ওয়ানতে পড়ে, টিডি ওয়ান থেকে পড়লে ভালো হবে। টিডি টু থেকে টিডি ওয়ানে এটা মানে ওয়ার্ডলি দেওয়া আছে আর কি, মানে বেশি বেশি দেওয়া আছে। একজন কমেন্ট করতেছে প্রেজেন্ট দেওয়া যাচ্ছে না, প্রেজেন্ট দেওয়া যাবে অবশ্যই, আমি তো আর সাথে সাথে অন করে দিছি, অন না করলে পরে বারবার লিখবে স্যার প্রেজেন্ট দেওয়া যাচ্ছে না, কমেন্টে ভরে যাবে। তো এই জন্য আমি ওই লিঙ্কটা খুলে দিছি প্রথমেই। এখন তুমি ক্লাসে পূর্ণাঙ্গ থাকবে কি থাকবে না সেটা তোমার বিবেকের উপর প্রশ্ন। হুম। আর যারা যারা সালাম দিচ্ছ, আমি আগে সালামের উত্তর নিয়েছি, এখন আবার নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন এসি ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা তোমার হাই ভোল্টেজ কিন্তু জেনারেট করা যাবে, জেনারেট করতে পারবে। আর এসি সাবস্টেশন গুলো একটু চিপ হয়, ইজি হয়। ওটার সাথে এটা অ্যাড করবো আর কি, দুটো একসাথে, ওই আগের যে চারটা আছে এটার সাথে অ্যাড করে দেবো। এসি ভোল্টেজ ক্যান বি স্টেপ আপ অর স্টেপ ডাউন বাই ট্রান্সফরমার উইথ ইজি এন্ড এফিসিয়েন্সি, অর্থাৎ যেহেতু ট্রান্সফরমার ব্যবহার করা যায়, তাহলে সুবিধা মতো আমি স্টেপ আপ করতে পারবো, ডাউন করতে পারবো, যেটা আমি ডিসিতে এই সুবিধাটা পাবো না। এবার ডিজে অ্যাডভান্টেজ কি, ডিজে অ্যাডভান্টেজ তো আমরা আগে দেখে আসলাম, ডিসির কাছে দেখলাম, এইচবি ডিসির কাছে দেখলাম, সব জায়গায় তো আমি একই দেখতেছি যে কপার, লেস কপার, তিনটা চারটার কনস্ট্রাকশনটা হলে কি কমপ্লিকেটেড এসির, ডিসির থেকে। তারপরে ক্যাপাসিটি আছে, চার্জিং কারেন্ট হবে, এসিতে চার্জিং কারেন্ট অবশ্যই আছে, স্ক্রিন ইফেক্ট আছে। তার মানে আমরা বেসিক মৌলিক কতগুলো যদি পার্থক্য ধরি, তাহলে কি হবে, তার বেশি লাগবে, মানে ইনসুলেশন বেশি লাগবে, কপার বেশি লাগবে। তারপরে তোমার ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি নাই, ফ্রিকোয়েন্সি থাকার ফ্রিকোয়েন্সি প্রভাব আছে, এবং কমিউনিকেশন সার্কিটে এটার প্রভাব আজ বিঘ্নিত করবে। এবং স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট, করোনা লস, হ্যাঁ, তারপরে তোমার চার্জিং কারেন্ট, এই সমস্যাগুলো এসি থাকবে, ডিসি থাকবে না। তারপরে এসি সাবস্টেশন মেনটেন্স করাটা খুব সহজ, উচ্চ ভোল্টেজে এটা জেনারেট করা যাচ্ছে পাওয়ার, পাওয়ার হাই ভোল্টেজে এটা জেনারেট করা যাচ্ছে পাওয়ারটাকে, হাই ভোল্টেজে পাওয়ার জেনারেট করা যাচ্ছে। তারপরে তোমার হচ্ছে ট্রান্সফরমার ব্যবহার করার কারণে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যাচ্ছে। এই কথাগুলো আমরা যদি বাইরে কখনো জিজ্ঞেস করা হয় বা পরীক্ষায় আসে, সুন্দর করে গুছিয়ে লিখে দেবো যে এসি ট্রান্সমিশন এবং এসি ডিসি ট্রান্সমিশনের মধ্যে কী কী পার্থক্য আছে, এসি এবং ডিসির সাথে কী তুলনা হতে পারে, বা এইচবি ডিসি কেন ব্যবহার করবো, কী সুবিধার কারণে ব্যবহার করবো। প্রথমে ব্যবহার করবো আমি কন্ডাক্টর খরচের কারণে, ইনসুলেশন খরচের কারণে। হ্যাঁ, কারণ এসির তুলনায় ডিসিতে 1/√2 গুণ, √2 গুণ কম তোমার ইনসুলেশন লাগে। তারপরে এখানে তোমার ফ্রিকোয়েন্সি না থাকার কারণে, ক্যাপাসিটর না থাকার কারণে, মানে চার্জিং লাইন থাকবে না, বিল লসগুলো থাকবে না, এই কারণে এসবিডিসিটা বেশি ব্যবহার করা হয় বা হওয়া উচিত বলে তুমি মনে করো, যদি প্রশ্ন বলা হয় এভাবে অ্যান্সার করবা। ওকে। এখন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ এসবিডিসি ট্রান্সমিশন সিস্টেম। এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, নাম ধরে যে কোনো একটা লিঙ্ক আসতে পারে। তাহলে আমরা যদি দেখি এইচবিডিসি ক্লাসিফিকেশনে, প্রথমে আমরা দেখতে পারবো হলো তোমার মনোপোলার, হোমোপোলার, বাইপোলার, ব্যাক টু ব্যাক, মাল্টি টার্মিনাল, এই পাঁচটার মতো আছে তোমার বই মনে হয়। তো আমরা এখানে চারটে দেখাইছি আর কি, হোমোপোলার, মনোপোলার, বাইপোলার, হ্যাঁ, এবং ব্যাক টু ব্যাক। তো আমি প্রথমে যদি মনোপোলার বলি, মনো মানে কি, ওয়ান, মনো মানে ওয়ান। তারপর তোমার একটা পোল থাকবে, অর্থাৎ একটা ফেজ, এখানে পোল মানে এখানে একটা ওয়ান কন্ডাক্টর, এলো ওয়ান কন্ডাক্টর মানে ওয়ান পোল, ওয়ান কন্ডাক্টর মানে ওয়ান পোল, অর্থাৎ এই যে এটা, এই যে ওয়ান কন্ডাক্টর থাকবে। আর যে গ্রাউন্ড যেটা আছে, এটা তোমার ভিত্তি প্রতিশোধ কাউন্ট হবে, কারণ এটা এইদিকে, এইটা
এদিকে, ঠিক আছে? অর্থাৎ আর্থ রিটার্ন যেটা, একটা বলতে হবে একটা আর্থ রিটার্ন হলো। এখানে আর্থ রিটার্ন বলতে ভূপৃষ্ঠকে মাটির সাথে এটাকে আর্থ রিটার্ন হিসেবে ব্যবহার করছে, এই জন্য নাম আছে মন, মানে একটা লিঙ্ক থাকবে। তারপরে এখানে এসি উৎপন্ন হলো, এটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার দিয়ে এটাকে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার দিয়ে স্টেপ আপ করলাম, তারপরে এটাকে ডিসি করে আমি এটাকে এসি করে ফেললাম, ঠিক আছে? এটা মূলত আমরা সুবিধাটা দেখবো কি, দি করোনা এফেক্ট ইন ডিসি লাইন ইজ লেস বিকজ অফ দ্য নেগেটিভ, অর্থাৎ দি কন্ডাক্টর হ্যাজ এ নেগেটিভ পোলারিটি উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। কন্ডাক্টরটা তোমার, যদি আমি আর্থের এক্সপার্ট ধরি, তাহলে এটা নেগেটিভ পাওয়া যাবে আর কি, নেগেটিভ সাইন আর কি। তাহলে এটা সাবমেরিন কেবল ব্যবহার করা যাবে, এটা একটা ব্যবহার সাবমেরিন আছে। আর সুবিধা কিছু কি, যে লেস করোনা এফেক্ট হবে, লেস করোনাটা ম্যাটেরিয়াল এখানে ব্যবহৃত হবে, এবং লেস ইনসুলেশন কস্ট, যদি একটা তার আর বাকিটা এটা আর্থ হিটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এটাও কি, নিউট্রালটাকে আমরা আর্থ হিটারটাকে নিউট্রাল হিসেবে ব্যবহার করবো আর কি, ঠিক আছে? গ্রাউন্ড অর সি, এই যে লেখছো গ্রাউন্ড অর সি, অর্থাৎ সাবমেরিন। সি এজ রিটার্ন পাওয়ার, রিটার্ন মানে নেগেটিভ যে ফিরতি পত্রা, এটা গ্রাউন্ডটাকেই নেগেটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তাহলে মোটামুটি এটা নেগেটিভ পোলারিটি যুক্ত। এই যে এখানে দেখো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে নেগেটিভ পোলারিটি যুক্ত। তোমার উইথ রেসপেক্ট টু দ্য আর্থ, আর্থের সাপেক্ষে নেগেটিভ পোলারিটি হবে এটার কোনোটার। সেই জন্য এখানে যে নেগেটিভ ইয়াটা পাওয়া যাবে, পোলারিটি পাওয়া যাবে, তার কারণে তোমার লেস করোনা এফেক্ট হবে আর কি। তাহলে আমরা মনোপোলার বলতে আমরা কি করব, একটা কন্ডাক্টর দেব, একটা ফিরিয়া দেব, একটা থাইরয়েক্টর, একটা রেকটিফায়ার, একটা থাইরয়েক্ট্রন দিয়ে আমি ওই সিঙ্গেল এন্ড ডায়াগ্রাম যেটা আছে ওটার মতো করে রেখে ফেলবো। একটা পোল থাকবে, একটা আওয়াজ রিটার্ন থাকবে। তাহলে পরীক্ষা যদি আসে কি কি লিখতে হবে, একটা ব্যবহার লিখবে, আমি ব্যবহার বলে দিলাম সাবমেরিন, সি লেখা আছে সাবমেরিন কেবলে। তারপরে এটা একটা একটা কন্ডাক্টর, একটা আর্থ রিটার্ন থাকবে। তারপরে তোমার এদের অ্যাডভান্টেজ কি হতে পারে, অ্যাডভান্টেজ হবে তোমার, অ্যাডভান্টেজের মধ্যে লাগবে করোনা এফেক্ট কম থাকবে, লেস মানে কপার কম লাগবে, সাথে ইনসুলেশনও কম লাগবে। শেষ। তিন চারটা কথা দিয়ে একটা লিঙ্ক শেষ করতে হবে, মনে পড়লো যদি নাম ধরে আসে আর কি। আর যদি সবগুলো একসাথে আসে, তখন তো জাস্ট সংজ্ঞাটা লিখবে, কাকে বলে লেখা, চিত্রটা আঁকবা, চিত্রটা এঁকে চিত্রটা এঁকে তারপরে তুমি একটা দুইটা বা তিনটা সুবিধা বলবা, অ্যাডভান্টেজ। তারপরে তুমি যদি অসুবিধা থাকে অসুবিধা বলবা, নাহলে বলা দরকার নাই। তারপর ব্যবহার লিখবা, বই যেভাবে বই যেটা আছে আসুক, তুমি এটাকে ওইরকম করে আমার সিস্টেমে নোট করে ফেলবা, যে যেভাবে করছি মনে পড়লা লিঙ্কটা কি আগে বলে চিত্র অঙ্কন করলাম, তারপরে তুমি এটা আমরা এটাকে দেখা দিলাম। মনোমানি এখানে আর্থ রিটার্ন যেটা আছে, এটা তোমার এখানে মনোমানি এক, অর্থাৎ একটা তার ব্যবহার করা হয়েছে, এটাকে মনো বলা হয়েছে, ওই বাকিটা উল্টো রাখছে আর কি। অর্থাৎ এটা এটা হাইপোথেটিক্যাল, মানে এটা তোমাকে উজ্জ্বল রাখা হয়েছে, যেটা আর্থ রিটার্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা আর কি। কারণ আমরা জানি যে ডিসি দুটো তার লাগবে, এই জন্য ওটা দেখানো হয়েছে আর কি, ডট ডট দিয়ে। তাহলে মনে পড়ে গেল। এবার আসো বাইপোলার। বাইপোলার মানে এখানে দুটা পোল থাকবে, বাই মানে দুই, আমরা জানি দুইটা পোল থাকবে, একটা পজিটিভ অন্যটা নেগেটিভ, এবং মিড পয়েন্ট যেটা, মধ্য পয়েন্ট যেটা, এটা থাকবে আর্থ করা, মধ্য পয়েন্ট থাকবে তোমার কি আর্থ। তাহলে হাই পাওয়ার পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। তাহলে এখানে আমি দেখতেছি যে তোমার এসি সিস্টেম একটু ট্রান্সফরমার সহ একটু এসি সিস্টেম, এখানে এটা 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 দুই তার, আর মাঝখানে এটাকে আর্থ করস। তার এই জন্য বলা হচ্ছে have two conductor, one of the positive I mean and the other has the negative same magnitude with respect to the ground. তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে কি বলতেছে, যে সেম ম্যাগনিটিউড থাকবে, কিন্তু পোলারিটি পজিটিভ এবং নেগেটিভ সেম ম্যাগনিটিউড, কিন্তু সিরিজে থাকবে দুইটা। ইজ টার্মিনাল টু আইডেন্টিক্যাল সেটস অফ কনভার্টার আর কানেক্টেড ইন সিরিজ অন দি ডিসি সাইড। যদি একটা পোল নষ্ট হয়ে যায়, তখন কি হবে, বাইপোলার সিস্টেমটি পরিবর্তিত হয়ে মনোপোলার মোডে পরিণত হয়ে যাবে। স্বাভাবিক, যদি মনে করি এটা নষ্ট, তাহলে কি মনোপোলার হয়ে গেল।
বা এটা নষ্ট, তাহলে এটা এলডিএচ চালু থাকে কি হবে, এভাবে গিয়ে সিস্টেমটাকে সে রান করতে পারবে। অর্থাৎ একটা যদি বাইপোলার যদি একটা নষ্ট হয়ে যায়, তাহলে সে মনোপোলার হিসেবে কাজ করবে। তখন একটা পোল বা রিটার্ন আর্থের মধ্যে কম পাওয়ার সে ট্রান্সমিট করতে পারবে, কিন্তু সিস্টেমকে সে পুরোপুরি বন্ধ রাখবে না। বাইপোলার একটা সুবিধা আর কি, যে দুইটা পোল থাকবে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ, এবং মাঝখানে উভয় টার্মিনালকে আপ করে থাকবে। এটা হলো তোমার এইটুকু কথা বলে, এটা ব্যবহার করতে হাই পাওয়ার ট্রান্সমিশনের জন্য, এটা হাই পাওয়ার মানে ট্রান্সমিশনের জন্য এটা ব্যবহার করা হবে। তারপরে এবার সুবিধা, পাওয়ার ট্রান্সমিট ক্যাপাসিটি ডাবল, যেহেতু ডাবল আছে বাই মানে দুই, ডাবল ডাবল সেট, দুই সেট, তাহলে অবশ্যই এটা দুই তার দিয়ে দুই সেট করা আছে। তাহলে এখানে তোমার পাওয়ার ট্রান্সমিট ক্যাপাসিটি ইজ ডাবল হোয়েন কম্পেয়ার টু মনোপোলারিং, মনোপোলারিং এর সাথে তুলনা করলে ডাবল পাওয়ার, এত কিছু দরকার নেই, ডাবল পাওয়ার ক্যাপাসিটি। কোনো ফল যদি একটা কন্ডাক্টর হয়, তাহলে সিস্টেমে সে হাফ পরিমাণ পাওয়ার, 50% পাওয়ার সে চালু রাখতে পারে। এটা তার জন্য একটা সুবিধা। আর ডিসঅ্যাডভান্টেজটা কি বলছে, যে টার্মিনাল ইকুইপমেন্ট কস্ট ইজ হাই। তা তো হবেই, এটা তো আমরা প্রথম থেকে জানি, যে এখানে যেহেতু ডাবল সেট ব্যবহার করছে, আইডেন্টিক্যাল একই আকৃতির টু সেটস অফ কনভার্টার্স আর কানেক্টেড ইন সিরিজ। তার মানে এখানে একই আকৃতির কনভার্টারগুলোকে, একটা রেক্টিফায়ার একটা কনভার্টার, এটাকে সিরিজে যোগ করার কারণে এখানে কস্টগুলো বেড়ে গেছে। ঠিক আছে, যেহেতু কন্ডাক্টর এখন কস্ট, ইকুইপমেন্ট কস্ট বেড়ে যায়, তাহলে কি কন্ডাক্টর বেশি লাগবে, আর কন্ডাক্টর বেশি লাগলে কন্ডাক্টর মেটেরিয়াল যেগুলো আছে এগুলো বেশি লাগবে, তাই না? তার মানে কি এখানে এখানে কিছু করোনা লস হয়ে যাবে। যদি ফ্রিকুয়েন্সি নাই ঠিক আছে, বাট ওই এসির কারণে, ওখানে এসির কারণে কিছু করোনা লস, এটা একটু ইফেক্ট পড়বে আর কি। তাহলে আমরা বাইপোলার লিঙ্ক, চিত্রগুলো কিন্তু খুব ইয়েতে দেখবে, চিত্রগুলো খুব সহজ, কঠিন কিছুই না। চিত্রগুলো আমি তোমার বই থেকে, তোমার বইয়ের চিত্র আমার বলে সেম, কোনো সমস্যা নাই, বই দেখে দেখে আমরা এগুলো আঁকতে পারবো। তাহলে আমরা কি করব, তোমার চিত্রগুলো শুধু ব্লক দিয়ে দিয়ে, সিম্বল বা প্রতীক দিয়ে, আমরা রেকটিফায়ার, থাইরিস্টর, কনভার্টার দিয়ে আমরা এটাকে আঁকতে পারবো। আর এসি ট্রান্সফরমার তো আমরা, ওকে। এবার যদি হোমোপোলার, হোমোপোলারটা হলো তোমার কি, একই পোলারিটি বিশিষ্ট দুইটা পোল থাকবে। এই যে দেখো, আগেরটা দেখো, এ আগেরটা আমি আমি যদি এটাকে একটু ইরেজ করি, দেখো এটা ইরেজ করি যদি, তাই এই দেখো, এইটা হলো এই পোলারিটি, এটা হলো বিপরীত পোলারিটি, একটা গেছে এই দিক, আরেকটা গেছে হলো এই দিক। কোনটা বাইপোলার? এবার একটা হোমোপোলার দেখো, হোমোপোলার হলো এই এই দিক, এই দিক। তো এই ধরনের সিস্টেম আসলে ট্রান্সমিশন লাইনে খুব বেশি ব্যবহৃত বাইপোলার, আর হলো ব্যাক টু ব্যাক যেটা। হুম। তো এখানে তোমার এসি সিস্টেমের ক্ষেত্রে আমরা, এসি সিস্টেম মানে ইনপুট আউটপুট ব্যবহার করে, ডিসি লিঙ্কটার ক্ষেত্রে আমরা ব্যাক টু ব্যাক, যেটা পরে দেখবো, ব্যাক টু ব্যাক বাইপোলারটা বেশি ব্যবহার করা হবে। ইট has two and more conductor all having the same polarity, and ground is used as the earth return, earth path। গ্রাউন্ডটা ওই আগের মতো আর কি, বাইপোলারের মতো, শুধু গোয়া বাইপোলার মতোই, শুধু কি হবে, ওই একই জাতীয় হবে, হোমো মানে একই জাতীয়, হোমোজেনিয়াস, একে গোত্রের বলি না আমরা, এটা ওরকম একে হোমো পোলার, মানে পোলারিটি সেম। তাহলে এটা দুই দিকে, দুই কর্নারের, এটা দুই দিকেই পোলারিটি এটা থাকবে। এটা সুবিধা কি, করোনা ইফেক্ট ইজ লেস ইন নেগেটিভ পোলারিটি কন্ডাক্টার্স, নেগেটিভ পোলারিটি কন্ডাক্টার্সের জন্য করোনা ইফেক্ট কম হবে। মেটেরিয়াল লিকুইড বিকজ গ্রাউন্ড ইজ ইউজড ইন রিটার্ন, এখানে যেহেতু গ্রাউন্ডটা রিটার্ন পাথ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যাবোট পাওয়ার ইন্টারাপশন ডিউ টু ফলস বাই ট্রান্সমিশন পাওয়ার থ্রু আদার কন্ডাক্টরস, কিন্তু এখানে তোমার ইন্টারাপশন ফল্টেই, মানে ইন্টারাপশনের কারণে যে ফল্ট হবে সেটা কম হবে, রিলায়েবিলিটি হাই হবে, ইনস্টলেশন কস্টটা হবে লো। আর ডিজে অ্যাডভান্টেজ কি হবে, যেহেতু গ্রাউন্ড রিটার্ন পাথ কজেস করোশন অফ বার্ন ম্যাটেরিয়াল স্ট্রাকচার, তো করোশন বা মরিচা জাতীয় যেই করোশনগুলো হয়, রিয়াকশন এটা হতে পারে মাটির সাথে গ্রাউন্ডের কারণে। তারপরে তোমার কি হতে পারে, কজেস ডিস্টারবেন্স ইন আন্ডারগ্রাউন্ড কমিউনিকেশন কেবলস, আন্ডারগ্রাউন্ড যদি কোনো কমিউনিকেশন থাকে, কেবল থাকে, তাহলে এটার কারণে সে তার ডিস্টারবেন্স হতে পারে। তো এটা মোটামুটি, এটা পড়ার জন্য আমি জোর করবো না, মানে বা বলবো না যে পড়তে হবে। যারা
সবগুলো একসাথে পড়ে ফেলতে পারো, পারো, পড়ে মনে রাখতে পারো, পারবা, তারা করতে পারো। কিন্তু আমি ব্যাক টু ব্যাক এবং মনোপোলার বাইপোলার এগুলোকে স্ট্রংলি রিকমেন্ড করবো, যেগুলো করতে হবে। তো এগুলো একটা মজার ব্যাপার হলো, ব্যাক টু ব্যাকটা ছাড়া হোমোপোলার এবং বাইপোলার দেখতে একই রকম, শুধু কারেন্ট ডিরেকশন ভিন্ন। তোমার চিত্র পেয়ে গেলে তোমার অঙ্কে প্রশ্নের অর্ধেক আনসার পেয়ে গেলা, নাম্বার পেয়ে গেলা। তারপরে দুটো কথা তুমি লিখতে পারবো না, তোমার এতগুলো কথার মাঝে যেগুলো ভালো লাগে এগুলো লিখবা। হ্যাঁ, বই হয়তো এক লাইন বেশি আছে, আমি একটু দু লাইন বেশি বাড়াই লিখছি, তুমি এখান থেকে বাড়াই নিবা, নিয়ে এটা করে করে লিখবা যে করোনা এফেক্ট কম হবে, তাহলে তোমার ডিস্টার্ব আন্ডারগ্রাউন্ড কমিউনিকেশন লাইন ডিস্টার্ব হবে, এটা বইয়ের কথাগুলো না থাকলে তুমি এখান নিবা, নিয়ে 2 লাইন বাড়াই দিবা, শেষ। আবার বাইপোলারের ক্ষেত্রে সেম হবে, বাইপোলার একটা সমস্যা হলে আরেকটাতে 50% সাপ্লাই সে চালিয়ে রাখতে পারবে, এবং একই 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 আকৃতির দুই সেটস অর্থাৎ আইডেন্টিক্যাল ম্যাগনিটিউড সেম, মানে রেকটিফায়ার এবং কনভার্টার বলে সেম থাকবে। হ্যাঁ, এরকম করে। আর মনোপোলার যেহেতু শুধু একটা পোল থাকবে, পোল মানে একটা, এখানে পোল মানে একটা ফেজ। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ বললে আমরা পজিটিভ আর কি, তার পোল থাকবে একটা, আর এটা ভূপৃষ্ঠকে, মাটিকে, গ্রাউন্ডকে আর্থ রিটার্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই তিনটা কথা আমি মোটামুটি এখন সামারি করলাম, এবার আমি দেখি পরেরটা দেখি। এবার হলো ব্যাক টু ব্যাক। ব্যাক টু ব্যাক কেন ব্যাক টু ব্যাক বলা হয় এটা আমি লিখছি আগে। It is called back-to-back system because in electronics and power electronics, two bipolar components are connected in series with opposite polarity. Then this pair is known as back-to-back system. অর্থাৎ ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে তুমি দেখো একটার উল্টা আরেকটা করে দেওয়া আছে, যে ডিসি সিস্টেমে দুটো এসি নেটওয়ার্ককে সে একত্রিত করবে। এখানে এই জন্য নাম হয়েছে কি, ব্যাক টু ব্যাক টু বাইপোলার কম্পোনেন্টস। যদি দুইটা বাইপোলার কম্পোনেন্ট, ট্রানজিস্টর, রেজিস্টর, এগুলোকে বাইপোলার বলে, এসসিআর, ডায়াক, ট্রায়াক। হ্যাঁ, তো এইগুলো দিয়ে তো রেকটিফায়ার হইতেছে, ডায়োড দিয়ে, ইনভার্টার। হ্যাঁ, তো এই রেকটিফায়ার এবং ইনভার্টার যে দুটো আইডেন্টিক্যাল একই রকমের তোমার বাইপোলার ডিভাইস যেগুলো আছে, এটা যদি তুমি সিরিজে অপোজিট পোলারিটিতে প্লাস মাইনাস করো, অপোজিট পোলারিটি যদি তুমি সিরিজ করো, তাহলে এটা ব্যাক টু ব্যাক বলা হচ্ছে। তাহলে ইলেকট্রনিক্স বাসা বা পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আর কি। সেজন্য নামকরণ এরকম হয়েছে আর কি। তাহলে কি করছে, দুটা এসি সিস্টেমকে সে ইন্টারকানেক্ট করতেছে। অর্থাৎ এখানে রেকটিফায়ার এন্ড ইনভার্টার আর আইডেন্টিক্যাল, একই আকৃতি, আইডেন্টিক্যাল মানে সমান আকৃতি, দেখতে একরকম আর কি, আইডেন্টিক্যাল কানেক্টেড ইন সিরিজ। শেষ, এই কথাটা বললে হয়ে গেল। এই পুরোটা কথা এই হোয়াই ইট ইজ কল্ড ব্যাক টু ব্যাক সিস্টেম, এটা তোমাদেরকে জানানোর জন্য বলছি। এটা শুধু বলতে হবে যে রেকটিফায়ার অর্থাৎ একটা ডিসির ক্ষেত্রে এখানে আইএসবি ডিসি কে কনভার্ট ট্রান্সমিট করার জন্য তোমার সেন্ডিং এন্ডের ক্ষেত্রে যেই রেকটিফায়ার এবং রিসিভিং এর ক্ষেত্রে যেই ইনভার্টার দেওয়া হচ্ছে, এটা আইডেন্টিক্যাল, এবং এটা তোমার সিরিজ যুক্ত করা আছে অপোজিট অপোজিট ডিরেকশনে। তাকে এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাক টু ব্যাক। ব্যাক টু ব্যাকে তোমার সুবিধা কি, দ্রুত সে পাওয়ারটাকে শেয়ারিং করতে পারবে। তারপর তোমার দুটো এসি সিস্টেমকে সে ইন্টারকানেক্ট বা একত্রীভূত করতে পারে, এবং সেটা তার সিস্টেমের যে গ্রহণযোগ্যতা বা স্টেবিলিটি, হ্যাঁ, সিস্টেমের স্থায়িত্বটাকে সে ধরে রাখতে পারে। তো দুটি এসি নেটওয়ার্কে বর্তমানে এটা বেশি ব্যবহার করার কারণে দুটি এসি নেটওয়ার্কে সে একত্র, আমরা যে চিত্রটা দেখলাম এটা কিন্তু ব্যাক টু ব্যাকের, যেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেটা দেখানো আছে, এটা কিন্তু ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে এটাই ব্যাক টু ব্যাকের চিত্রটাই। তবে এখানে দুটা এসি সিস্টেমকে ব্যাক টু ব্যাক লিঙ্ক দিয়া, ডিসি সিস্টেমটাকে লিঙ্ক বলা হচ্ছে, ওই লিঙ্কটাই ইন্টারকানেক্ট করতে পারে। তাহলে মোটামুটি আর কি আছে, পাওয়ার এখানে বলা আছে, পাওয়ার ক্যান বি আপগ্রেডেড টু ডেজার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, টু এসিঙ্ক্রোনাস সিস্টেম ক্যান বি জয়েন্ট সাকসেসফুলি উইদাউট লস স্টেবিলিটি। মোর অ্যাক্টিভ পাওয়ার ক্যান বি অ্যাডেড হোয়েন এ সিস্টেম অলরেডি ইন দ্য লিমিট অফ শর্ট সার্কিট ক্যাপাসিটি। তাহলে বর্তমানে এটা বেশি ব্যবহার কারণ হলো দুটা সে সিস্টেমকে স্টেবল করতে পারে, তারপর দ্রুত পাওয়ার শেয়ারিং বা বন্টন করতে পারে, যে কোনো একদিকে কন্ট্রোল কন্ট্রোল যেদিকে, তারপর যে কোনো একদিকে সে ব্যাক টু ব্যাক দুদিকে ঘুরিয়ে সেই দুই দিক দিয়ে সে কানেকশনকে চালু রাখতে পারবে। হ্যাঁ, তারপরে তোমার দুটি এসি সিস্টেমকে সে ইন্টারকানেক্ট করতে পারে।
আর ব্যাক টু ব্যাক কেন বলা হচ্ছে, রেকটিফায়ার এবং ইনভার্টার গুলো একটার তোমার সিরিজে আছে আইডেন্টিক্যাল, এবং ওরা কানেক্ট ইন সিরিজ অপারেটিং হাই বুঝলো, সো ইট ইজ নোন এজ এইচভিডিসি ব্যাক টু ব্যাক সিস্টেম। পরীক্ষার সময় যদি আসে ব্যাক টু ব্যাক সিস্টেম বর্ণনা করো, তাহলে চিত্র অঙ্কন করবা, এই কথাটা বলবা কেন ব্যাক টু ব্যাক বলা হয়েছে, এই কথা যেটা আমি লাল দিয়ে রাখছি, ইয়ার অলসো রেকটিফায়ার ইনভার্টার, একটু এই লাইনটা বললে বাংলাতে বলবা যে রেকটিফায়ার যে ইনপুট রেকটিফায়ার আউটপুটে কনভার্টার বা ইনভার্টার দিয়ে এটা একই পোলারিটি এবং সিরিজে আছে, এই জন্য এটার নাম হয়েছে ব্যাক টু ব্যাক। এটা সুবিধাগুলো কি কি বললাম, দ্রুত পাওয়ার শেয়ার করতে পারে, সিস্টেমকে স্টেবিলিটি করতে পারে, দুটো এসি সিস্টেম নেটওয়ার্ক এসে একত্রীভূত করতে পারে। আর কি আছে দেখি, অ্যাপ্লিকেশন, এইচভিডিসির অ্যাপ্লিকেশনটা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো অ্যাপ্লিকেশনটা তোমাদের বইয়ে এভাবে আছে যে স্কিম, এইচভিডিসি স্কিম আর কি। স্কিম এখানে দুটার কথা বোল্ড করে দেওয়া আছে যে HVDC allows power transmission between AC transmission system that are not synchronized, ঠিক আছে। সিনক্রোনাস সিস্টেমটাকে যেটা এসিনক্রোনাস সিস্টেমের যেটা, ঠিক আছে, ওই পাওয়ারকে সে ট্রান্সমিট করতে পারবে। তবে আরেকটা কথা লেখা আছে ওয়াটার ক্রসিং এসিনক্রোনাস ইন্টারকানেকশন ব্যাক টু ব্যাক, ঠিক আছে। HVDC bulk power transferring good access to remote renewable point to point, হ্যাঁ, and HVDC network in multi-terminal। তো মাল্টি টার্মিনাল নিয়ে আলোচনা করে নি, যারা পারো মাল্টি টার্মিনাল কয়েকটা টার্মিনালকে সে একসাথে করবে, মাল্টি মানে অনেকগুলো একের অধিক, এখানে তিনটা চারটা সাবস্টেশনকে সে একসাথে করবে, জায়ান্ট স্টেশনকে, এগুলো মাল্টি টার্মিনালের কাজ আর কি। তাহলে তোমার দীর্ঘ পাওয়ার, দীর্ঘ পাওয়ার যদি আমি ট্রান্সমিট করি সাবমেরিন আন্ডারগ্রাউন্ড কেবলে, এটা বের করা হয়, এর একটা ব্যাপার আমি বলতে পারবো। তারপর তোমার সিস্টেম ইন্টার কানেকশনের ক্ষেত্রে যখন দুটাকে ইন্টারকানেক্ট করা, দুটাকে ইন্টার কানেকশনের জন্য ব্যাক টু ব্যাক যেটা একটু দেখলাম, এটার ব্যবহার এটা, মানে ব্যবহারগুলা আলাদা আলাদা করে বলাটাই হলো অ্যাপ্লিকেশন আর কি। কোন কাপলি কোন লিঙ্কটা কোথায় ব্যবহার করা হয় ওইটাকে একসাথে বললে আমরা অ্যাপ্লিকেশনটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আবার দেখতে পারি যেখানে ফ্রিকোয়েন্সি ভেরি করতেছে 60 থেকে 50 বা 25 থেকে 50, 50 থেকে 25, এসব ক্ষেত্রে যেখানে ফ্রিকোয়েন্সি মান পরিবর্তন করা হয় সেখানে এইচভিডিসি ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার মাল্টি যখন তিনের অধিক বেশি কোনো ফেজ যদি ব্যবহার করা হয় ইন্টার কানেকশনের জন্য এসির, তখন আবার মাল্টি টার্মিনাল গুলো হয়, তিন হলে মাল্টি, দুই তো আমরা ব্যাক টু ব্যাক করতেছি, তিন যদি হয়ে যায় তখন এটা কি হবে, এভাবে তোমার ব্যাপারটা বলে দিতে হবে আর কি। ওয়াটার ক্রসিং এসিমাস ইন্টার কানেকশন ব্যাক টু ব্যাক, যেটা ব্যাক টু ব্যাক মাল্টি টার্মিনালের জন্য বললাম তিনের বেশি হলে, ফেজ সম্বন্ধিত কোনো যদি এসি ইন্টার কানেকশন সিস্টেম থাকে তখন সেটা মাল্টি টার্মিনাল দিয়ে আমরা করতে পারবো। আবার ফ্রিকোয়েন্সি পরিবর্তন যেখানে হয় ওষুধ ক্ষেত্রে ওটাকে স্কিপ ব্যবহার করতে পারবো। এটা হলো তোমার এইচভিডিসি স্কিমের প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ এইচভিডিসি লিঙ্কটা স্কিমটা স্কিপ বা কোথায় ব্যবহার করা হয়, এই ব্যাপারটা হলো অ্যাপ্লিকেশন অফ এইচভিডিসি দিয়ে আমি আলোচনা করছি। দুটা চিত্র দেওয়া আছে এখানে, হোয়াট ইজ এর কন্ডিশন লেখা, যে আফটার এক্সাম, পরীক্ষাতে খুব খুশি, আফটার রেজাল্টস, ওই হাসিটা কেমন যেন মলিন হয়ে একবার উস্ক হয়ে গেছে। হোয়াটস ইউর কন্ডিশন। কালকে রেজাল্ট হয়েছে, অনেকে রেজাল্টের আগে শুনতেছিলাম খুব হতাশ, এত পার্সেন্ট কম, নাম্বার স্যাররা যোগ করে নাই, কত কিছু নিয়ে হতাশ চিন্তা ছিলাম। কিন্তু পরে আবার শুনলাম যে রেজাল্ট অনেকের ভালো, প্রত্যাশিতর চেয়ে ভালো করছে, আবার খারাপও দু একজন করতে পারে, সবাই ভালো করলেও তার পরীক্ষা না, পরীক্ষা তো দু একজন খারাপ করবে দু একজন ভালো করবে, এটা নিয়ে তো পরীক্ষা। তো রেজাল্ট যেটা হোক মেনে নিতে হবে, রেজাল্টটা আসলে এটাই জীবনে সবকিছু না, এটা একটা মূল্যায়ন মাত্র, 3 ঘন্টার একটা মূল্যায়নে মনে করি। হ্যাঁ, 3 ঘন্টার মূল্যায়নে কারোর ভালো হবে, কারোটা তো অবমূল্যায়ন না, জাস্ট খারাপ হতে পারে, মূল্যায়নের চেয়ে একটু কম সে প্রাপ্য হতে পারে, এটাই তো, আর এর চেয়ে বেশি কিছু না। সো এটা নিয়ে যাদের ভালো হয়েছে তাদেরকে অভিনন্দন, জোরালোভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং আগামী সেমিস্টার মানে এই সেমিস্টারে আরো ভালো করবা সে প্রত্যাশা নিয়েই সেমিস্টারটা শুরু করবা, এবং লেখাপড়াগুলো যেগুলো আছে এখন থেকে গুছানো শুরু করে দেবা। আর যারা খারাপ করে বলছে সমস্যা না, তোমার সপ্তমটা হলো মেন, এটার অনেক বেশি পার্সেন্টেজ জমা হচ্ছে ফাইনালে সিজিপিএ করার জন্য। তো সপ্তমের রেজাল্টে যেন কোনো ইম্প্যাক্ট
না পড়ে ষষ্ঠ রেজাল্ট যা করছো করছো, ওটা যদি খারাপ থাকে ওটাই সেটার সাথে দিয়ে দিবা, কিন্তু সপ্তম রেজাল্ট ভালো করতে হবে, এর কোনো বিকল্প নাই। ভালো জিপিএ নেওয়ার জন্য সপ্তমে ভালো রেজাল্ট, ভালো জিপিএ তোমাকে নিতেই হবে। আর ষষ্ঠ রেজাল্ট যেটা আছে, যেটা পাইছো, যেটা হয়ে গেছে, এটা তুমি কান্নাকাটি করো, মন খারাপ করো, বোর্ড চ্যালেঞ্জ করো, যাই করো, এটা নিয়ে তোমার কোনো